মানিক চেঁচিয়ে পড়ছিল খবরের কাগজ। শ্রোতা হচ্ছে জয়ন্ত। সে চোখ বুঝে ইজি চেয়ারে শুয়ে আছে। তার মুখে বিরক্তির লক্ষণ। কোনো খবরে নতুনত্ব নেই। খুনিরা খুন করছে সেই পুরাতন উপায়। চোরেরাও চুরি করবার নতুন পথ আবিষ্কার করতে পারছে না। সাধু এবং অসাধু সব মানুষই হচ্ছে একই বাধা পথের পথিক। মানিক একটা নতুন খবর পড়ছে, অদ্ভুত দৈব দুর্ঘটনা। খবরটা হলো এই রকম। গত সপ্তাহে শালিখার একটা বাড়িতে অজিত কুমার বসু নামক জৈনিক যুবক বজ্রাঘাতে মারা পড়িয়াছিল। এই সংবাদ আমরা যথাসময়ে পত্রস্থ করিয়াছি। গত পরশু রাতে আবার সেই বাড়িতেই অজিত কুমারের দ্বিতীয় ভ্রাতা অসীম কুমারের মৃত্যু হইয়াছে ওই একই বজ্রাঘাতের ফলে। ইংরেজি প্রবাদে বলে, দুর্ভাগ্য কখনো একাকী আসে না। কিন্তু উপরোপরি দুই বাড়ি একই পরিবারে একই দুর্ভাগ্যের এমন আশ্চর্য আবির্ভাবের কাহিনী আমরা আর কোনো দিনই শ্রবণ করি নাই। জয়ন্ত চোখ মেলে সোজা হয়ে উঠে বসে বলল, এই থামো মানিক, থামো। আপাতত আর কোনো খবর পড়ে তোমাকে শোনাতে হবে না। বুঝেছি। কি বুঝেছ? এই খবরটার ভেতরে তুমি চিন্তার খোরাক পেয়েছো। তা পেয়েছি বই কি। আমার পাপী মন এরকম অসম্ভব দৈব দুর্ঘটনাকে সহজে স্বীকার করতে রাজি নয়। ভগবানের হাতের আড়ালে আমি দেখছি মানুষের হাত। মানিক জবাব না দিয়ে কাগজখানা সামনের টেবিলের ওপর রেখে দিল। জয়ন্ত খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। তারপর বলল, টেলিফোনের রিসিভারটা এগিয়ে দাও তো। কাকে ফোন করবে? আমাদের বন্ধু গিরীন্দ্র চৌধুরীকে। ওই ইন্সপেক্টর গিরীন্দ্র চৌধুরী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার কার্যক্ষেত্র তো ওই অঞ্চলেই। হয়তো সে আমাদের অন্ধকার মনকে কিঞ্চিত আলোকিত করতে পারবে। যথাসময়ে ফোনের মধ্যে জাগ্রত হল গিরীন্দ্র চৌধুরীর কণ্ঠস্বর। হ্যালো গিরীন্দ্র, আমি জয়ন্ত বলছি। কি ব্যাপার, হঠাৎ আমাকে মনে পড়লো কেন? একই বাড়িতে বজ্রাঘাতে দুই ব্যক্তির মৃত্যু। ঘটনাটা কি তোমারই এলাকায় ঘটেছে? ও হো হো, বুঝেছি। মনসা পেয়েছে ধুনোর গন্ধ। তা ঠিক আন্দাজ করেছো ভাই। ঘটনাস্থলে আমাকেও হাজির হতে হয়েছে বটে, কিন্তু ওই পর্যন্ত। মানে? মানে কোনো উকি ঝুঁকি মারছে সন্দেহ, কিন্তু সেই সন্দেহ প্রকাশ বা পোষণ করবার কোনো উপায় নেই। কেন? লোক দুটো সত্যি সত্যি বজ্রাঘাতে বা বিদ্যুতের আক্রমণেই মারা গিয়েছে। তবে আবার সন্দেহ কিসের? না, ঠিক সন্দেহ নয়, তবে মাঝে মাঝে পাচ্ছি যেন একটি বিপরীত ইঙ্গিত। একবার বেড়াতে বেড়াতে আমাদের এখানে আসবে নাকি? প্রস্তাবটা তো ভালোই, অসুবিধা নেই। যথাসময়ে জয়ন্ত ও মানিক হাজির হলো। তাদের দুজনকে দেখে গিরীন্দ্র বলল, বন্ধুগণ, প্রথমে কি তোমরা এক এক পেয়ালা কফি পান করতে চাও? জানো তো আমি বাপু ওই চায়ের ভক্ত নই। কফি বা চা কিছুই চাই না, আমরা আজ গল্প শুনতে এসেছি। ও হো, ঠিক আছে ঠিক আছে, তো সবুর করে বসো। তো একেবারে গোড়া থেকেই শুরু করি নাকি? হ্যাঁ, গৌরচন্দ্রিকা বাদ দিয়ে। শোনো তবে, আজ 1 বছর হলো অমরনাথ বসু মারা গিয়েছেন। তিনি ছিলেন একজন বড় জমিদার, যথেষ্ট স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক। অজিত কুমার, অসীম কুমার আর অমল কুমার হচ্ছে তার 3 ছেলে। ছোট অমল নাবালক, 2nd ইয়ারে পড়ে। অমরবাবুর একটি মেয়ে রয়েছে, সুষমা। তার বিয়ে হয়েছে। স্বামীর নাম সুরেন্দ্রনাথ মিত্র। সুষমার শ্বশুরবাড়ি বিদেশে, কিন্তু পিতার মৃত্যুর পর ভাইদের অনুরোধেই স্বামীর সঙ্গে বাপের বাড়িতে বাস করছে। এই হচ্ছে গত আর বর্তমান পাত্রপাত্রীদের পরিচয়। প্রথমে অজিত যখন বজ্রাঘাতে মারা পড়ে, ঘটনাটা আমার মনে স্থায়ী রেখাপাত করেনি। ডাক্তার বলল মৃত্যুর কারণ বিদ্যুতের আঘাত। কিন্তু গত পরশু অসীম ওই একইভাবে মারা পড়তে আমরা রীতিমতো চমকে গিয়েছি।
এবারেও ডাক্তারের মুখে মৃত্যুর কারণ শুনলাম বটে, কিন্তু গত 2 সপ্তাহের মধ্যে একই পরিবারের ওপর বজ্রাঘাতের এমন পক্ষপাতিত্ব বিস্ময়কর। অবশ্য 2 ঘটনার রাতেই মেঘাচ্ছন্ন সজল আকাশ থেকে বজ্রপাতের হুঙ্কার আমরা সকলেই শুনেছি। তবে তুমি সন্দিগ্ধ হয়েছ কেন? কারণ 2 দিনই ঘটনাস্থলে গিয়ে 2টো মৃতদেহ ছাড়া আর কোথাও বজ্রপাতের কোনো চিহ্ন আমি দেখতে পাইনি। এছাড়া আর কিছু লক্ষ্য করেছো? করেছি। 2 দিনই লাশ পাওয়া গিয়েছে পূর্ব দিকের জানলার তলদেশের মেঝের ওপর। এও লক্ষ্য করেছি মৃত্যুর রাতে অজিত আর অসীম যে বিছনায় গিয়ে ঘুমিয়েছিল, খাটের শয্যার ওপর সে প্রমাণের অভাব নেই। কিন্তু দুর্ভাগ্যময় গভীর রাতে তারা শয্যা ত্যাগ করে জানলার ধারে এসেছিলেন কেন, এই প্রশ্নের উত্তর পাইনি। তাহলে তোমরা কোনো মামলা খাড়া করতে পারোনি? মামলা দাঁড়াবে কিসের ওপর? প্রমাণ কই? সন্দেহ তো প্রমাণ বলে গ্রাহ্য হবে না। আমাকে একবার ঘটনাস্থলে নিয়ে যেতে পারবে? অনায়াসেই পারবো। সেখানে গিয়ে পৌঁছতে 5-6 মিনিটের বেশি লাগবে না। কিন্তু সেখানে গিয়ে তুমি কি দেখবে? যা দেখবার তাই দেখব। কিন্তু আমি ভবিষ্যৎবাণী করছি, সেখানে গিয়ে আমরা যা দেখেছি তার চেয়ে বেশি তুমি কিছু দেখতে পাবে না। এটা মামলাই নয়, আশ্চর্যভাবে দৈব দুর্ঘটনা 2টো লোক মরেছে এইমাত্র। আশা করি তোমার কথাই সত্য হবে। এখন চলো। অমরবাবুর বাড়িখানা মাঝারি। তার পূর্ব দিকে ট্রাম লাইনের পাতা রাস্তা, পশ্চিম দিকে খিড়কির পুকুর ও বাগান, এবং দক্ষিণ দিকে প্রতিবেশীদের বাড়ির সারি। গিরীন্দ্রের সঙ্গে জয়ন্ত ও মানিক রাস্তার দিকে দোতলার বারান্দায় এসে দাঁড়ালো। গিরীন্দ্র সব দেখতে দেখতে বলল, বারান্দার ওই কোণে যে 3টে ঘর দেখছো, এর প্রথমখানা হচ্ছে অজিতের ঘর, দ্বিতীয়খানা অসীমের, আর তৃতীয়খানা অমলের। প্রথম ঘরের এই জানলার তলায় অজিতের, আর দ্বিতীয় ঘরের ওই জানলার তলায় পাওয়া গেছে অসীমের মৃতদেহ। এ 2টো ঘর এখন খালি পড়ে আছে। জয়ন্ত 2খানা ঘরেই ঢুকে চারিদিকে দৃষ্টিপাত করতে লাগলো। প্রত্যেক জানালা, এমনকি দেয়ালের লোহার গড়াদে পর্যন্ত ভালো করে পরীক্ষা করল। উল্লেখযোগ্য কিছুই পাওয়া গেল না। তারপর তারা তৃতীয় ঘরের একটা জানলার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে থেকেই দেখা গেল ঘরের ভেতরে চেয়ারের ওপরে বসে রয়েছে 2টি লোক। একজনের বয়স হবে 18-19 আর একজনের 40-এর কাছাকাছি। জয়ন্তের দিকে ফিরে গিরীন্দ্র চুপি চুপি বলল, অমল আর তার ভগ্নিপতি সুরেনবাবু। তারপর ঘরের দিকে ফিরে চেঁচিয়ে বলল, কি হয়েছে সুরেনবাবু? অমলের মুখের ভাব অমন ধারা কেন? অমলের মাথায় সস্নেহে হাত বোলাতে বোলাতে সুরেন বলল, বাড়িতে আবার পুলিশ দেখে অমল ভয় পেয়েছে, তাই আমি একে বোঝাবার চেষ্টা করছি। বেশ করেছেন। আমরা তো বাঘ নই, তেরে গিয়ে অমলকে কামড়ে দেব না। আজ একেবারে শেষ তদন্ত করতে এসেছি, আর আসবো না। আর তদন্ত? এ হচ্ছে ভগবানের মার। পুলিশ তদন্তের ধার ধারে না। সেদিক থেকে ফিরে আসতে আসতে জয়ন্ত জিজ্ঞাসা করল, অমল কি এখনো এই ঘরেই থাকে? হ্যাঁ। একলা? হ্যাঁ। সুরেনবাবুর ঘর কোথায়? বাড়ির পশ্চিম দিকে। বারান্দার রেলিংয়ের ওপরে হাত রেখে ট্রামের রাস্তার দিকে তাকিয়ে জয়ন্ত চুপ করে দাঁড়িয়ে রইল। সে যে কি ভাবছে তার মুখ দেখে কিছুই বোঝবার জো নেই। মানিক বলল, কি হে, ধ্যানের সাগরে তলিয়ে গেলে নাকি? আমি তলাবার চেষ্টা করছি না মানিক, আমি ভাসবার চেষ্টা করছি। গিরীন্দ্র ঠাট্টার সুরে বললে, কি আবিষ্কার করলে শুনি? শুনবে, এই বাড়িতে চোর আসতে পারে খুব সহজেই। তাই নাকি? নিচের ওই গ্যাস পোস্টারটার দিকে তাকিয়ে দেখো।
ওর উপরে উঠলেই এই বারান্দার নাগাল পাওয়া যায়। হুম, অভাবনীয় আবিষ্কার। আরও একটা আবিষ্কার করেছি। রাস্তার ওধারকার ওই বাড়িখানার গায়ে ভাড়াপত্র টাঙানো রয়েছে। ও বাড়িখানা ভাড়া দেওয়া হবে। তাতে তোমারই বা কি আর আমারই বা কি? এখানে বাস করব। মানে? মানে কিছুই নেই। এ হচ্ছে আমার খেয়াল, আর খেয়াল হচ্ছে অর্থহীন। অতঃপর আমরা প্রস্থান করতে পারি। জয়ন্ত ঠাট্টা করেনি। আজ কদিন হলো সত্যি সত্যি শালিখার সেই বাড়িখানায় উঠে এসেছে। মানিকের কৌতূহলে সীমা নেই। সে বিলক্ষণ জানে জয়ন্তর খেয়াল হয় না অকারণে। ওই দুই মৃত্যুর ভেতর থেকে সে কোনো সূত্র আবিষ্কার করেছে নিশ্চয়ই, নইলে ঘটনাস্থলে সামনাসামনি থাকবার জন্যে তার এতখানি আগ্রহ কেন? জয়ন্তের মনের ভেতর প্রবেশ করবার জন্যে গিরীন্দ্র কম ব্যস্ত হয়ে ওঠেনি। সে রোজই আসে আর একই প্রশ্ন করে, কেন তুমি এই বাড়িখানা ভাড়া নিলে? এখানে থাকলে তোমার কোন উদ্দেশ্য সিদ্ধ হবে শুনি? জয়ন্ত বোবা, শুধু মুখ টিপে হাসে আর নস্য নেয়। হপ্তা দুই কেটে গেল। দুপুরবেলায় জয়ন্ত বাইরে বেরিয়েছিল। একটা ছোট ব্যাগ হাতে করে ফিরে এলো সন্ধ্যার সময়। মানিক বলল, ব্যাগটা নতুন দেখছি, ভেতরে কি আছে? ব্যাগটা সযত্নে আলমারির ভেতর পুরে রহস্যময় হাসি হেসে জয়ন্ত বলল, যথা সময়ে বুঝতে পারবে, বুঝলে? মানিক রাগ করে বলল, এত লুকোচুরি কেন? প্রথম পরিচ্ছেদেই পরিশিষ্টের কথা বলে দিলে উপন্যাস পড়তে কারোরই ভালো লাগে না। গোয়েন্দা কাহিনীর আট প্রকাশ পায় লুকোচুরির ভেতর দিয়ে। রাত 11টা বেজে গেল। এই সময়ে নৈশ আহার শেষ করে জয়ন্ত শয্যায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। কিন্তু আজ সে খেয়ে দিয়ে রাস্তার ধারের জানালার সামনে চেয়ার টেনে নিয়ে গিয়ে বসে পড়ল। মানিক শুধল, ঘুমাতে যাবে না? না। কেন হে? আমি দেখতে চাই আজ গভীর রাত্রে চাঁদের মুখে কালি ঢেলে গোটা আকাশ মেঘে মেঘে ছেয়ে যায় কিনা। তারপর হয়তো জাগবে হু হু ঝোড়ো বাতাস, হয়তো ঝরবে ঝোড়ো ঝোড়ো বাদলাধারা, হয়তো বাজবে ডিমি ডিমি বজ্র ডমরু। হঠাৎ এই উদ্ভট কবিত্বের কারণ কি? কবি হতে চায় না কে বলতো? আকাশে তো দেখি প্রতিপদে চাঁদের প্রতাপ। কেমন করে আজ ঝড় বৃষ্টি নামবে? গণৎকার জানিয়ে দিলে। সে আবার কে? আবহবিদ্যা নিয়ে যাদের কারবার। জানো তো, আবহবিদ্যা জাহির করবার জন্যে সরকারি অফিস আছে। আজ আমি সেখানে গিয়েছিলাম। খবর পেলুম আজ শেষ রাতের দিকে রীতিমতো ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তুমি তো ক্রমেই অন্যায় রকম দুর্বৃত্ত হয়ে উঠছ। আর তোমাকে বোঝবার চেষ্টা করব না। আমি এখন ঘুমোতে চললাম। তথাস্তু। অনেক রাতে কিসের শব্দে হঠাৎ মানিকের ঘুম ভেঙে গেল। ঘরের ভেতর হু হু করে ঢুকছে জোর হাওয়া। ঘরের দরজাটা খোলা। জানালার সামনে চেয়ারের ওপর জয়ন্ত নেই, তার বিছানাটাও শূন্য। বজ্রের হুঙ্কারে চমকে মানিক বাইরের দিকে তাকিয়ে দেখল চাঁদের আলোর বদলে সেখানে দেখা যাচ্ছে কেবল অন্ধকার। বৃষ্টি নামার শব্দও শোনা গেল। তাড়াতাড়ি জানালাটা বন্ধ করতে গিয়ে মানিকের চোখে পড়ল আর এক দৃশ্য। অমরবাবুর বাড়ির সামনে গ্যাস পোস্টের ওপরে একটা মূর্তি। পর মুহূর্তে মূর্তিটা ঝাঁপ খেল মাটির ওপরে। গ্যাসের আলোতে চিনতে বিলম্ব হলো না, জয়ন্ত। মানিক হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। জয়ন্ত আবার এসে দাঁড়ালো ঘরের ভেতরে, তার হাসি হাসি মুখ। এসব কি জয়ন্ত? তুমি চোরের মতো অমরবাবুদের বাড়িতে গিয়েছিলে? গিয়েছিলাম। তোমার পায়ে রবারের জুতো, হাতে রবারের দস্তানা। হ্যাঁ, এ হচ্ছে ভালকানাইজড রবার। আশ্চর্য। এর চেয়ে বেশি আশ্চর্য যদি হতে চাও তাহলে ছুটে যাও টেলিফোনের কাছে। তারপর?
গিরীন্দ্রকে ফোন করো, বলো এখনই সদল বলে ছুটে আসতে। সে কি এত রাতে, এই ঝড় জলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্ন করো না। গিরীন্দ্রকে বলো এখনই সদল বলে অমরবাবুর বাড়িতে না গেলে এ মামলার কিনারা হবে না। ততক্ষণে আমি বরং একটু বিশ্রাম করে নিই। অল্পক্ষণ পরে একদল পাহারাওয়ালা নিয়ে গিরীন্দ্র এসে হাজির হলেন হন্তদন্তের মতো। সে কোনো প্রশ্ন করবার আগেই জয়ন্ত বলল, এখন কোনো কথা নয়, এখনই আমাদের যেতে হবে অমরবাবুর বাড়ির ভেতরে। দারোয়ানরা দরজা খুলে দিয়ে এই অসময়ে পুলিশ দেখে অবাক হয়ে গেল। জয়ন্ত সকলকে নিয়ে উঠে গেল একেবারে ওপরে। রাস্তার ধারের বারান্দায় গিয়ে সে টর্চের আলো ফেলল। সেখানে পড়ে আছে একটা নিশ্চেষ্ট মূর্তি। গিরীন্দ্র সভয়ে বলল, আরে আমার বজ্রাঘাতে মৃত্যু নাকি? আরে এগিয়ে গিয়ে দেখো না। গিরীন্দ্র কয়েক পদ অগ্রসর হয়ে ভালো করে দেখে মহা বিস্ময়ে বলে উঠল, এ কি সুরেনবাবু, এর হাত পা মুখ বাঁধল কে? আমি। কেন? সুরেন হচ্ছে খুনি। খুনি? সুরেন আবার কাকে খুন করেছে? অজিত আর অসীমকে। এমন সময় বারান্দার তৃতীয় ঘরের একটা জানলা খুলে গেল। ভেতর থেকে উকিঝুঁকি মারতে লাগলো অমলের ভীত মুখ। জয়ন্ত বলল, সুরেন আজ আবার বধ করতে চেয়েছিল ওই বেচারা অমলকে। কিন্তু অজিত আর অসীমের মৃত্যু হয়েছে বজ্রাঘাতে। বজ্র তো সুরেনবাবুর হাতে ধরা নয়। অজিত আর অসীম বজ্রাঘাতে মারা পড়েনি, তাদের মৃত্যু হয়েছে মানুষের হাতে বন্দী বিদ্যুৎ প্রবাহের দ্বারা। প্রমাণ? ওই জানলার দিকে তাকিয়ে দেখো। জানলার 6টা গড়াদের গায়ে জড়ানো রয়েছে খানিকটা তামার তার। গিরীন্দ্র মাথা চুলকাতে চুলকাতে বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না। বিদ্যুৎ প্রবাহ সবচেয়ে বেশি জোরে চলে রূপোর ভেতর দিয়ে, তারপর তামার স্থান, তারপর সোনা, অ্যালুমিনিয়াম প্রভৃতি। বুঝলাম, কিন্তু ওই তামার তারের ভেতর দিয়ে বৈদ্যুতিক শক্তি সঞ্চারিত হবে কেমন করে? সামনেই ট্রামের লাইন। মাথার ওপরকার যে মোটা তারের সাহায্যে বৈদ্যুতিক ট্রাম চলে, জালনার এই তামার তারের অন্য প্রান্ত এখনো ঝুলছে তার সঙ্গে লগ্ন হয়ে। মাঝখান থেকে তার কেটে দিয়েছি আমি, নইলে এতক্ষণে আমাকেও কেউ জীবিত অবস্থায় দেখতে পেত না। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর! কিন্তু এখনো তোমার মনে কিন্তু আছে? তাহলে আরও একটু পরিষ্কার করে বলছি শোনো। সুরেন হচ্ছে এই প্রথম শ্রেণীর অতি চালাক শয়তান। মাথা খাটিয়ে নরহত্যার বেশ একটি নতুন উপায় আবিষ্কার করেছিল। কাজ করত এমন এক রাতে, ঝড় বৃষ্টি বজ্র যেদিন তাকে সাহায্য করবে। কি করে সে মনের মতো রাত্রি নির্বাচন করত, এখানে প্রশ্ন উঠতেই পারে। আমি মনে করি আমারও মতন সেও কোনো সরকারি আবহবিদ্যাবিদের কাছে আনাগোনা করত। এরূপ অবস্থায় মানুষের দ্বারা কি করা স্বাভাবিক, এ নিয়ে মনে মনে আলোচনা করেছিল। এই বর্ষাকালেও গ্রীষ্ম প্রধান দেশের মানুষ আমরা। শয়নগৃহের জালনার পাশেই শয্যায় আশ্রয় গ্রহণ করি। রাত্রে যদি হঠাৎ বৃষ্টি আসে, আমাদের ঘুম ভেঙে যায়। তারপর বৃষ্টির ছাদ থেকে আত্মরক্ষা করবার জন্যে নিদ্রাজড়িত চোখে তাড়াতাড়ি সর্বাগ্রে খোলা জানলাগুলো দুমদাম শব্দে বন্ধ করে দিই। আমাদের এই অভ্যাসের ওপরেই নির্ভর করে সুরেন ফাঁদ পাতত। চমৎকার ফাঁদ বলতে হবে। খানিকটা তামার তার সে এমনভাবে জানলার গড়াতগুলোর সঙ্গে জড়িয়ে রাখত যে জানলা বন্ধ করতে গেলেই সেই তার স্পর্শ করা ছাড়া উপায় নেই। তামার তারের অপর প্রান্ত সে নিক্ষেপ করত বৈদ্যুতিক শক্তিতে জীবন্ত ট্রামের তারের উপর। জলে জানলার তার আরও জ্যান্ত হয়ে উঠত। তখন তাকে ছুলেই মৃত্যু অনিবার্য। তারপর যথাসময়ে সুরেন আবার এসে নিজের অপকীর্তির গুপ্ত চিহ্নগুলো বিলুপ্ত করে দিত। আমার বিশ্বাস, বিপজ্জনক মৃত্যুকে এমনভাবে খেলা করার সময় আমার মতো সুরেনও ব্যবহার করত ভ্যালকানাইজড রবারের জুতো ও দস্তানা।
ফলে বৈদ্যুতিক শক্তি তাকে আক্রমণ করতে পারত না। সুরেন এটাও হয়তো অনুমান করেছিল যে একই বাড়িতে একইভাবে উপরিপরি 3 জন লোকের মৃত্যু হলে পুলিশের সন্দেহের সীমা থাকবে না। কিন্তু এটাও তার অজানা ছিল না যে আসল রহস্য আবিষ্কার করতে না পারলে যে কোনো সন্দেহই পঙ্গু হয়ে থাকবে, কারণ সন্দেহ ও প্রমাণ এক কথা নয়। কিন্তু সুরেন অতি চালাক কিনা, তার চক্রান্ত বুঝবার মতো লোকও যে পৃথিবীতে থাকতে পারে এটা সে ধারণায় আনতে পারেনি। এ হচ্ছে অতি চালাকির দুর্বলতা। একই বাড়িতে উপরিপরি 2 ব্যক্তির বজ্রাঘাতে মৃত্যু, অথচ ঘরে বজ্রাঘাতের অন্য কোনো চিহ্ন নেই এবং মৃত ব্যক্তিকে পাওয়া যায় ঠিক জানলার ধারে। এই সব অস্বাভাবিক ব্যাপার দেখেই আমি পেয়েছিলাম এর মধ্যে হত্যাকারীর হাতের সন্ধান। তারপর বারান্দায় দাঁড়িয়ে জীবন্ত তারের দিকে তাকিয়ে থাকতেই আমার মনে ফুটে উঠল সন্দেহের ভীষণ ইঙ্গিত। তারপর হত্যার উদ্দেশ্য খুঁজে পেতে বিলম্ব হল। অমরবাবুর 3 পুত্রের অবর্তমানে সম্পত্তির মালিক হবেন তার কন্যা এবং সুরেন হচ্ছে সেই কন্যার স্বামী। ঘটনাস্থলের ওপর পাহারা দেওয়ার জন্যেই আমি সামনের বাড়িখানা ভাড়া নিয়েছিলাম। আবহবিদ্যাবিদ বললেন আজ গভীর রাত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আমিও অতি জাগ্রত হয়ে উঠলাম। বারান্দার ওপরে চোরের মতো সুরেনের আবির্ভাব। আমিও চুপি চুপি গ্যাস পোস্টের সাহায্যে বারান্দায় উঠে অন্ধকারে লুকিয়ে রইলাম। তারপর সুরেনের মৃত্যু ফাঁদ পাতা যেই শেষ হলো, আমিও অমনি বাঘের মতো তার ঘাড়ের ওপর লাফিয়ে পড়লাম। আমি চেয়েছিলাম তাকে হাতে নাতে ধরে ফেলতে। সে টু শব্দটি করবার আগেই আমি তাকে বন্দী করে ফেললাম এবং তখনই কেটে দিলাম বৈদ্যুতিক শক্তিতে জীবন্ত মৃত্যু ফাঁদের তার। গিরীন্দ্র, বোধহয় তোমার আর কিছু জিজ্ঞাসা নেই, কিন্তু আমার আরও একটি ছোট্ট বক্তব্য আছে। বন্ধু, পুলিশের চাকরি নিয়ে যন্ত্রে পরিণত হয়েও না। কল্পনা শক্তির চর্চা করতে শেখো। কল্পনা শক্তি কেবল কবিদের একচেটে নয়, তাকে দরকার প্রতি মানুষের প্রতি পদে, জীবনের প্রতি ক্ষেত্রে।